বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অবস্থান পর্ব হচ্ছে পুলিশ আইনের আমরা 25, 26, 27। আমরা প্রথম সেশন চেষ্টা করবো তিনটা শেষ করার জন্য, যেহেতু আমাদের হাতে 30 মিনিট। একটু সবাই মনোযোগ দিবেন এবং কেউ কোনো কথা বলবেন না। একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনে যান, এবং আমি যখন টাইম সবাইকে দিব সবাই কথা বলবেন, কোনটা বুঝেন না যে ধারা। এই ধারাগুলো পড়ে আসছেন, এখানে অনেকে নতুন আছেন, অনেকেই জানেন না। এইটার সাথে 25, 26, 27, আই রিপিট, 25, 26, 27 এর সাথে কানেক্টেড হচ্ছে 523, 24, 25। আই রিপিট, ফৌজদারি কার্যবিধির বিধান বা ফৌজদারি কার্যবিধি ধারার 523, 24, 25 কানেক্টেড আছে। এবং পিআরবিও কানেক্টেড আছে 300। আমরা কালকে 251 এর সাথে কানেক্টেড। কিন্তু আমরা এগুলা কানেক্টেড থাকলেও আমরা সব বইয়ে দেখবেন এটার সাথে কানেক্টেড করে দিছে, কিন্তু আমরা কানেক্টেড করব না। আই রিপিট, আমরা কানেক্টেড করব না। আমি কিন্তু শেষ কথাটা বলছি যে শুধু এটার সাথে কানেক্ট করব আমরা হচ্ছে ফৌজদারি কার্যবিধি 523, 24, 25। আচ্ছা, কেন করবো না সেটা পরে পরবর্তী ক্লাস আমরা বলবো। তাহলে আমরা এখানে প্রথম দেখতে পাচ্ছি যে 25 ধারায় কি বলা রয়েছে। 25 ধারাটা হচ্ছে, সবসময় খেয়াল রাখবেন, আপনার রেসপন্সিবিলিটি। আই রিপিট, 25 ধারা হচ্ছে আপনার দায়িত্ব কর্তব্য। আপনি যখন কোনো ডিউটি অফিসার থাকেন অথবা থানা এলাকায় আপনার যে টহল ডিউটিতে থাকেন, পেট্রোলিং করেন, অথবা আপনার যে কোনো ভাবে আপনার সামনে উপস্থিত হলো বা এখানে একটা ফেলে কোনো বস্তু পাওয়া গেল, তো সেই সম্পত্তি যদি পাওয়া যায়, যদি কোনো প্রকৃত অর্থে কোনো মালিকানা বা দাবিদার বেয়ারি যাই থাকুক না কেন, যদি না পান, তাহলে আপনার কাজটা কি হবে? প্রথম কাজ, আই রিপিট, যে 25 ধারা বিধানে বলছে একদম ইজি করে যে কোনো বেয়ারিশ বা দাবিদারহীন সম্পত্তি পাওয়া গেলে প্রত্যেক পুলিশ অফিসার কর্তব্য হবে ড্যাশ, আমি ড্যাশ রাখলাম। তাহলে কি কাজ হবে? আপনি যদি কোনো বেয়ারি বা দাবিদারহীন সম্পত্তি পান, তাহলে পুলিশের দায়িত্ব কর্তব্যটা কি এখানে ধারা দেখবেন না। যে কাজটা হচ্ছে, এই যে জিল্লু ভাই কিন্তু আপনার পূর্বে গত আগে কাল ক্লাস না আগের ক্লাসে বলছিল যে রাস্তায় যদি কোনো অস্ত্র পায়, যেহেতু কোনো মালিক পাওয়া যাচ্ছে না, তো কাজ হচ্ছে হেফাজত নয়। এটা কিন্তু অ্যাজ পার ল অনুযায়ী কিন্তু এই কথাটা বলতেছে যে এখানে এই হেফাজত লটা শব্দটা কিন্তু অনেক জায়গায় পাবেন, অনেক সেকশনে বলা আছে। স্পেসিফিক ভাবে আপনি সেকশন দিয়ে শেষ করতে পারবেন না। বুঝতে পারছেন? আচ্ছা, এই যে আমরা যে আহ, পুলিশ আইনে যে আমরা তল্লাশি করি, এই তল্লাশির বিধান ও আইনে অনেক কথা বলা রয়েছে। তল্লাশির কোর্ট থেকে তল্লাশি, পরোয়ানা ছাড়া তল্লাশি, স্পেসিফিক ভাবে আছে যে এই যে আমরা রাস্তাঘাটে তল্লাশি করি, এগুলো কিন্তু আমরা সেকশন পাবো। স্পেসিফিক ভাবে একে ক্লিয়ার করে বলে না যে পুলিশ এত ধারা এইখানে চেকপোস্ট বসায় তল্লাশি করবে। আমরা কিন্তু এরকম পাইনি। তাহলে আইনে বিভিন্ন ধারায় বিভিন্ন ব্যাখ্যা উল্লেখ করে আমরা ওইভাবে চালাই। তো কথা হচ্ছে যে বেয়ারি বা দাবিদার সম্পত্তি যদি পাওয়া যায়, পুলিশ অফিসারে করতে হবে। এখানে পুলিশ অফিসার বলতে কি হয়েছে, আমি কনস্টেবল থেকে আইজি পর্যন্ত ওই সম্পত্তিটা কোথায় হেফাজতে নিবে, আন্ডার বিওয়ারেন্ট, মানে আমার নিজ আমার অধীনে নিবেন। এবং সম্পত্তির কি করবে, পাইলেন, পাওয়ার পরে অবশ্যই ইউ হ্যাভ টু একটা তালিকা প্রস্তুত করতে হবে। তালিকাটা কি বোঝাচ্ছে, যে সম্পত্তিটা পাইলেন একটা জব্দ তালিকার কথা বলছে। তালিকা মানে তালিকা, এখানে বুঝেছি তালিকাটা খাদা পাতা খাদা সাদা কাতার উপর লেখা না। এখানে যেহেতু 1800 ইয়ে কত সাল, এই জিল্লু, পুলিশ আইন কত সাল? 1861। গুড। তাহলে আমাদের এখানে কিন্তু তালিকার কথা বলছে। আমরা বিভিন্ন জায়গায় যখন এখানে তালিকার কথা আনবো বা আমরা যে পিআরবি এবং কার্যবিধি করবো, এটা বোঝা যাচ্ছে জব্দ তালিকা, সিজার লিস্ট যেটা বলা হয়। যে পিআরবির 280 এবং 103-এর 2। তাই এই যে সিজার লিস্টটা করলেন, করে কি করবেন বলে দিছে, এরপর কাজ করার ম্যাজিস্ট্রেট নিকট দাখিল করতে হবে। তা আপনি ঘটনাস্থলে হেফাজত নেবেন, ঘটনাস্থলে জব্দ করবেন, ঘটনাস্থলে কি ম্যাজিস্ট্রেট করাবেন? ঘটনাস্থল বেশ রেটের প্রসিডিউরটা হচ্ছে কি, আপনি থানায় আনবেন, আনার পরে থানার যে কার্যক্রম আছে, জিডিতে নোট দেবেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানাইলেন, তো আগে পুরো জানাইছেন, ওখানে এনেও জানাইছেন, ওসি স্যারের সাথে কথা বলছেন, এটা আবার পুরো একটা ফরওয়ার্ডিং করে এটা যখন থানা মালখানা রাখছেন, অথবা আপনি নিজেই বাদী হয়েছেন, অথবা নিজেই আপনি তদন্ত করে সেটা একটা ফরওয়ার্ডিং দিয়ে পরের দিন কি করলেন, কোর্টে পাঠাই দিলেন একটা প্রতিবেদন আকারে। পরবর্তী কোর্ট কি করবে সেটা, বিলি ব্যবস্থা করার জন্য বা বিলি বন্ধের জন্য পরবর্তী কার্যকরের জন্য কোর্ট, এটা আমরা স্টেপ বাই স্টেপ আসতেছে আমি বলতেছি। প্রত্যেকটা ধারার আলাদা আলাদা সামারি আছে, ব্যাখ্যা আছে, আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা লিখবেন, এটা হলো পুলিশের দায়িত্ব। এই ধারাটা ইম্পর্টেন্ট পুলিশ আইনের, এই যে 26, 27 যে পড়বো, এটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের কার্যক্রম। অনেকে কি করে 25, 26 ডাইরেক্ট দিয়ে বলে সব পুলিশের দায়িত্ব করতে পারে, দেখেন আজকে পার্থক্যটা কোথায়। তাহলে ম্যাজিস্ট্রেট কি করবেন সেখানে, যে রিপোর্টটা পাঠাইলেন, প্রতিবেদনটা দিলেন, যে ফরওয়ার্ডিংটা দিলেন, যে এ পরিত্যক্ত পাওয়া গেছে, পরবর্তী ব্যবস্থা আপনার অপেক্ষায় রইলাম, বা একটা এরকম কিছু যখন সুপারিশ করে। তো
ম্যাজিস্ট্রেটের আদেশ অনুযায়ী পুলিশ অফিসার কি করবে, এই ব্যাপারে পরিচালিত হবে। যখন কোর্টে যাবে একটা অর্ডার শিট করবে, যেটা প্রকৃত মালিকানা যাচাই করে পরবর্তীতে আরেকটা প্রতিবেদন দেওয়ার জন্য। যখন সে এরকম দেখবে যে আসলে যাচাই বাছাই করে দেখবে আসলে কোনো মালিকানা নাই, তখন পরবর্তী কি করবে, সেটা বেচবে না বিক্রি করবে, টাকা কি করবে, আয়, এটা পরবর্তী কার্যক্রম আমরা দেখবো। তাহলে কি করবে, পুলিশ অফিসার যখন কোর্টে পাঠালো, ম্যাজিস্ট্রেটের আদেশ অনুযায়ী পুলিশ অফিসার এই ব্যাপারে পরিচালিত হবে। উনি একজন অফিসার এই ব্যাপারে আদেশ শেষে পরিচালিত হবে এবং উহার চূড়ান্ত ব্যবস্থা করবে। আচ্ছা, সহজভাবে যদি আমরা নেই এই ধারা অনুযায়ী, প্রথম এখানে তিনটা স্টেপ মনে রাখবেন সবাই। কোনো বেয়ারিশ বা ওয়ার্নারলেস বা দাবিদার আনক্লেমড, আনক্লেমড পরীক্ষা আসতে পারে। আনক্লেম সম্পত্তি বলতে কি বোঝায়? এই যে আনক্লেম সম্পত্তি পাওয়া গেলে প্রতিটি পুলিশ অফিসার দায়িত্ব হলো সেটি হেফাজতে নেওয়া, এটাই প্রথম কাজ। একটা হচ্ছে অর্নারলেস, বেওয়ারিশ সম্পত্তি, আর আনক্লেম সম্পত্তি। যদি আসে পরীক্ষা যদি আসে ইনস্টেট প্রপার্টি, ইনস্টেট প্রপার্টি আসলে পেরুদিশ অ্যাকাউন্ট লিখবেন, এখানে কিন্তু ইনস্টেট প্রপার্টি কিছু আসতেছে না। আচ্ছা, তাহলে প্রথম হেফাজতে নেবেন 25। দুই বলছি কি, এটা মনে রাখার জন্য, একটি সম্পত্তি তালিকা, একটি তালিকা করবেন। একটা এখানে ইনভেন্টরি বলছে, সিজারলি যেটা, একটা তালিকা করবেন, সেটি ম্যাজিস্ট্রেটের কাছে জমা দিতে হবে। আচ্ছা, 3 নম্বর কি বলছিলাম, ম্যাজিস্ট্রেট নির্দেশ দিবেন। তালিকাটা পাওয়ার পর ম্যাজিস্ট্রেট নির্দেশ দেবেন, অর্ডার শিট দিবেন। কি নির্দেশ দেবেন? পুলিশ সেই নির্দেশ, উনি যে নির্দেশ দিবে সেই অনুযায়ী কাজ করবে। উনি যে নির্দেশ দিবে সেই অনুযায়ী কাজ করবে। এবং কি নির্দেশ দিবে, যে সম্পত্তি চূড়ান্ত ব্যবস্থা করার জন্য কি করবে, ফেরত দিবে, নিলাম করবে, বিক্রি করবে, রেকর্ডিং, এগুলো হচ্ছে অর্ডার দিবে। অর্ডার শিট আসবে। আপনি যখন আয়ু হবে তখন প্রত্যেকটা আপনি কোর্টকে যখন অবহিত করবেন, কোর্ট আপনাকে অর্ডার শিটের মাধ্যমে আপনাকে ফিডব্যাক দিবে যে এই করেন, এই করেন। এগুলো আবার ডকেটের সাথে, বা আপনি যখন প্রতিবেদন আকারে আপনি যখন চূড়ান্ত ভাবে, যেমন আমি বাস্তবে একটাই পাইলাম, ওই আহ, থানা থাকতে একটা কোষ্টি পাথর অন্যজন ধরছিল, বাট আমি মালখানা দায়িত্ব হলে সেটা আমি বিলি বন্দোবস্ত আমি করছি, কোর্টকে জানাইছি। এটা 2-3 বছর পরে কোর্ট আমাকে তো ছাই দিয়ে ধরছে। কোর্ট বলছে যে আপনি এটা 2 বছর আগের লেখা, জব্দ তালিকা হচ্ছে 2 বছর আগের, বাট আপনি এখন কেন, আপনার সরাসরি কোর্ট আমার ডাইরেক্ট, কোর্টে যখন জব্দ তালিকা পাঠাইছে, কোর্ট আমাকে সরাসরি হাজির করছে যে আপনি এই সেটা যে নিজ ব্যাখ্যা দিবেন। আমি গেলাম, আমি সরজমিনে সেখানে কি বলে এটাকে, ওই ইয়েতে, খাসকামরায়, খাসকামরায় না, এটা হচ্ছে এজলাসে উঠে আমি বললাম, স্যার আমি অমুক, আমি এখানে দায়িত্বে আছি। আমার পূর্ববর্তী একাধিকবার যারা যারা আসেন 2-3 মাসের ভিতরে পরিস্থিতির করোনার কারণে বিভিন্ন সময় অফিসার বদলি হয় এবং আমি এর দায়িত্ব রয়েছি। তা আপনার বলে কি আপনার কি কাজ বলেন তো? আমাকে ডিরেক্ট প্রশ্ন করছে ম্যাজিস্ট্রেট স্যারে যে আপনার এই বেয়ারি সম্পত্তি পাইলেন যে এটার আপনার কি কাজ, প্রথম কাজটা কি বলেন? তাকে স্যার প্রথম কাজটা হচ্ছে আপনাকে আমার জানানো, এই সম্পদে আমি হেফাজতে আমার জানানো। আপনি কি আমার জানাইছেন? আমার প্রশ্ন, আমার কি করে আমি ধরা খাই, কারণ এটা তো স্বাভাবিক। আমাকে প্রশ্ন, আপনি যে এই কষ্টি পাথরটা উদ্ধার করছেন বা জব্দ করলেন, তা আমাকে জানাইছেন? আমি কি, সরি স্যার। তো আচ্ছা, জানান নাই, বা আচ্ছা জানাইছেন পরে কেন 2 বছর পরে? নিশ্চয়ই আপনার অসৎ উপায়, নিশ্চয়ই কোনো ঝামেলা করছেন, এখন দেখছেন এটা, এটাকে আসলে কোনো কোষ্টি পাথর আগে থাকলে তো বেঁচে দিতেন ডাইরেক্ট, বা বিক্রি করে দিতে চেষ্টা ছিলেন। এখন দেখছেন কোনো কিছু না, এটা আপনি এখন এটা সরকারি ভাবে এটা বিলীন করার জন্য এটাই। পরে বললো তো আপনি আমার সাথে খাস কামরায় আসবেন। তো যাই খাস কামরায় গেলাম, ওখানে মোটামুটি পজিটিভ বিচার কথা বললো, যেটা হচ্ছে পুলিশ ফ্রেন্ড হিসেবে যে কথাবার্তাগুলো সেগুলি বললো। তো যাই হোক, তা কথা হচ্ছে এটাই, আপনি যখন আইন অনুযায়ী চলবেন, আইন আপনাকে আইন ভাবে চলতে হবে, আইনের বাইরে যাওয়া যাবে না। 3টা কাজ করবেন, 25-এ 3টা। বেয়ারের সম্পত্তি বলে সেটা পুলিশের কাজ হতে হেফাজতে নেবেন। 2 নম্বর হচ্ছে তালিকা প্রস্তুত করবেন, তারপর ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করবেন। 3 নম্বর বলছে যে ম্যাজিস্ট্রেট নির্দেশ দিবেন, ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানোর পর ম্যাজিস্ট্রেট নির্দেশ দিবে, সে নির্দেশ অনুযায়ী পুলিশ কাজ করবে ও পুলিশ অফিসার কাজ করবে এবং সম্পত্তি চূড়ান্ত ব্যবস্থা করবে। 3 নম্বর ম্যাজিস্ট্রেটের অর্ডার, অপেক্ষায় থাকবেন। আচ্ছা, আরেকটু লিখছি, এখানে একটু সংজ্ঞা লিখছি, যে একটু মনোযোগ দেন, কাজে লাগবে। বেয়ারিশ বা অর্ডারলেস বা দাবিদার সম্পত্তি বলতে এমন সম্পত্তিকে বোঝায় যার কোনো মালিক নেই, মালিক থাকলে মালিকানা দাবি করছে না। অনেক সময় দেখা গেছে মালিকানা আছে, যেমন কারোর মাঝে তো 10-12 লক্ষ লক্ষ টাকা পেয়ে সেটা পরিবারে একটা বিল বিন্দাস করছে, এটা আমি পরেটা বলবো না, ক্লাস শেষ করে ওই পরবর্তী কি সিস্টেম গুলা করলাম, যে আহ বেয়ারি সম্পত্তির নাই, কিন্তু এখানে বোঝা যাচ্ছে মালিক থাকলে মালিকের দাম অনেকে আছে কম চুপচাপ থাকে, কারণ ওটা ধরতে গেলে ও ফাঁস হওয়ার নাম ওসব আর ও এর জড়িত হয়ে যেতে পারে, অনেকে আছে এরকম পাওয়া যায়। মালিক তো থাকে কিন্তু আসলে অনেক সময় বড় অ্যামাউন্ট বা বড় কোনো কিছু হলে সেটার মালিক বের হয় না। আচ্ছা, বেয়ারি সম্পত্তি, অর্ডারেন্স প্রপার্টি থেকে যে সম্পত্তির মালিক নেই, যিনি মারা গেছেন, উত্তরাধিকার নেই, মালিকানা কারো নাম নেই, সম্পত্তি ত্যাগ অ্যাবডন করেছে, এই যে আবার সম্পত্তি অ্যাবডন করেছেন, অথবা যেমন একটা এই বিল্ডিংটা মানে সম্পত্তি ত্যাগ করে ইন্ডিয়া বা কোথাও আদার কান্ট্রিতে সে গোপন করে আছে, এখানে কেউ নাই, আসেও না। তো এটা কিন্তু, এখানে এটা কিন্তু মালিকানা আছে, এটা কিন্তু মালিকানা আছে, কিন্তু বেয়ারিশ হয়ে গেল।
আরটা হচ্ছে এই বাড়ির মালিক, এই বাড়ির মালিক আমি, আমি মারা গেছি। এখন আমি জানে যে মোস্তাফিজ এই বাড়ির মালিক, কিন্তু ওনাকে, আমি মারি গেছে, আমার উত্তরাধিকার কেউ নাই, এটা কিন্তু ইনস্টেট প্রপার্টি। আমি মারা গেছি, আমি কিন্তু, আমি জানে যে ওসি স্যার জানে, এই এলাকার ওসি সুবিসি জানে যে যে আজকে মারা গেছে, আর কেউ নাই উত্তর এক, আদৌ আসলে কেউ নাই, আগে পরে গোষ্ঠীর ভিতর কেউ না, সব শেষ। এখন কি করবে, এটা ইনস্টেট প্রপার্টি ইস্যু করানো হবে। ওসি স্যার জেলা ম্যাজিস্ট্রেটকে পর্যায়ক্রমে যে এটা রিসিভার গ্রহণ করে উনি দায়িত্ব হবে এই 251 যখন পড়বো দেখবেন ক্লিয়ার হয়ে যাবে যে কেন 251 এটার সাথে অ্যাটাচড হচ্ছে না, ইনকানেক্টেড হচ্ছে না। আমরা কিন্তু সব লাগাই দিই 251 দিলেই মনে করে ভালো মার্ক দিবি, জিরো ডাব্বা ডাব্বা এটা জিরো কিন্তু পাবে। এখানে বোঝা যাবে না। এখানে কিন্তু এটা স্থাবর সম্পত্তি, এটা কিন্তু এই 25-এর হ্যাঁ, ভিতর পড়বে না। 25-এ হ্যাঁ, শুধু অস্থাবর সম্পত্তি গুলোর ব্যবস্থা রাইট। বলছে। হ্যাঁ, হ্যাঁ, শুধু এও নয়, এবং বলছে যে কার্যবিধিতে বলছে আমরা যখন 523টা পড়বো দেখবো লেখা আছে 51 ধারার বিধান অনুসারে দেহ তল্লাশি করার পর যা যা পাবো, এই যে একটা ব্যবস্থা কিছু আছে, এই যে সিম্পল সিম্পল বিষয়গুলো, এই যে এতগুলা পেশাল পারা মানে কি, যাতে আপনার মাথায় থাকে। আমি তো এই 5 মিনিটে আমি আপনার আইন শেষ করে দিতে পারি, কিন্তু ঢুকাই দিচ্ছি যাতে আজীবন থাকে। আচ্ছা, এখন আসেন এই ধরনের সম্পত্তিকে ব্যয় সম্পত্তি বলা হয়। আচ্ছা, দাবিদার সম্পত্তি, দাবিদারহীন, যে মালিক নিজে দাবি করে না, এটা একটা। কেউ এসে মালিকানা গ্রহণ করছে না, এটা একটা। মালিক অজানা বা হারিয়ে গেছে, দেখছেন, কেউ এসে মালিকানা গ্রহণ করতেছে না। আপনার গাইড গুলো তো পড়বেন, দেখবেন 2 লাইনে রেখে শেষ করছে, এটা আপনার আন্ডারস্ট্যান্ডিং করার জন্য দরকার আছে আপনাদের, কাজে লাগবে। যে দাবিদার সম্পত্তি হচ্ছে যে সম্পত্তির মালিক আছে, যে সম্পত্তির দাবিদারহীনটা কি বোঝাচ্ছে, দাবিদার, কিন্তু এটার মানে হচ্ছে আনক্লেম প্রপার্টিটা হচ্ছে যে সম্পত্তির মালিক আছে কিন্তু সে নিজে দাবি করে না, সে, কেউ এসে মালিকানা গ্রহণ করতেছে না, গাফলা আছে। আচ্ছা, এভাবে মালিকানা দাবি না করাও সম্পত্তিকে দাবিদারহীন সম্পত্তি বলা হচ্ছে। আচ্ছা, সহজভাবে ব্যয়ের সম্পত্তি প্লাস মালিক নাই, ব্যয়ের সম্পত্তির হচ্ছে মালিক নাই, আর দাবিদারি সম্পত্তি মালিক আছে কিন্তু দাবি করছে না। বুঝতে পারছেন, ক্লিয়ার? আমরা যে গাইডে বিভিন্ন মুসাসার বা অন্যান্য গাইড সারা লিখছে যে বেয়ারি সম্পত্তি বলছে যে মালিক নাই, দাবিদারহীন, তাকে বেয়ারি সম্পত্তি বলা হয়। কিন্তু আমরা আজকে দেখলাম ওদের আনসারও সঠিক, বাট আমরা আরো শিখলাম বেয়ারি সম্পত্তি মালিক নাই, বেয়ারি সম্পত্তি মালিক নাই, ক্লিয়ার? এখন দাবিদার সম্পত্তির আমরা মনে করি এটারও মালিক নাই, না, মালিক আছে কিন্তু দাবি করছে না। এটা একটু নতুন হয়তো অনেক কাছে লাগতে পারে, একটু এটা নিবেন, এগুলো নিবেন, কাজে লাগবে আপনাদের। আমরা দাবি এভাবে পড়ে আসছি, মানে মুখস্থ করে করে আসছি, শুনে শুনে। আচ্ছা, এখন আমরা এমসিকিউ যদি যাই, একটু পর্যালোচনা করবো এখান থেকে আমরা যা শিখলাম। 25 ধারা অনুযায়ী দাবিদারহীন সম্পত্তি পেলে পুলিশ অফিসার প্রথম কাজ কি হবে? অবশ্যই, হেফাজতে নেবে গুড। বেয়ারি সম্পত্তির তালিকা তৈরি করার পর পুলিশ কাকে জমা দিবে? অবশ্যই ম্যাজিস্ট্রেটকে। ম্যাজিস্ট্রেট, থ্যাংক ইউ। সম্পত্তির চূড়ান্ত ব্যবস্থা কে নির্ধারণ করে দিবেন? অবশ্যই ম্যাজিস্ট্রেট। ভেরি গুড। ম্যাজিস্ট্রেট নির্দেশ অনুযায়ী বেয়ারি সম্পত্তির ব্যবস্থা করার দায়িত্ব কার? পুলিশের। গুড। আদালতের কর্ম ম্যাজিস্ট্রেট নির্দেশ অনুযায়ী পুলিশের। বেয়ারি সম্পত্তির ব্যবস্থা করবে হচ্ছে ম্যাজিস্ট্রেট স্যার, তখন বসে করে, উনি জাস্ট অর্ডার দিবে যে তোমরা যে কার্যক্রমগুলো অর্ডার দিবে। 25 ধারা অনুযায়ী কোন বিষয় সম্পর্কিত? 25 ধারা কোন বিষয় সম্পর্কিত? অবশ্যই দাবিদার দাবিদারহীন সম্পত্তির ব্যবস্থাপনা। দাবিদার সম্পত্তি ব্যবস্থাপনা। গুড। আচ্ছা, এখানে দুইটা রিটার্নের প্রশ্ন আছে, রিটার্নের দরকার নাই, এটা এটা আমি পরে আলোচনা করবো, এটা আগে এখানে দরকার নেই, এদিকে তাকায় না। এখন আপনারা 25 ক্লিয়ার তো সবাই, না? 25 জি ক্লিয়ার না? স্যার। আচ্ছা, কারো কোনো সমস্যা আছে 25? না স্যার, ধন্যবাদ। আচ্ছা, এখন আসেন 26 ধারা। 25 ধারা পুলিশের কার্যক্রম, আই রিপিট, পুলিশের কার্যক্রম শেষ, আমাদের মূলত এটাই। এখন পরবর্তী কার্য ম্যাজিস্ট্রেটের। 26 আসেন। 26 ধারা যদি আমরা চিন্তা করি, 26 ধারা যদি আমরা এটা পর্যালোচনা করি, এখানে আমরা দেখতে পাই কি কি কাজ। এখানে বলছে 26 ম্যাজিস্ট্রেটের বেআইনি বা দাবিদার সম্পত্তি পাওয়া গেলে করণীয় কি। আচ্ছা, বেআইনি বা দাবিদার সম্পত্তি যদি পাওয়া যায়, একটা হচ্ছে অর্ডারলেস বা আনক্লেম সম্পত্তি পাওয়া যায়, তো ম্যাজিস্ট্রেট কি করবেন এবং ম্যাজিস্ট্রেট পরবর্তী কি ঘোষণা করবেন? মনোযোগ দেন, এখানে দুইটা কাজ। ম্যাজিস্ট্রেট কি করবেন? ওই যে আমরা যেটা দেখলাম 25-এ, উনি কি করলেন, তালিকাটা যে আপনি পাঠালেন, জব্দ তালিকা পাঠালেন, উনি কি করলেন, সেটা রিসিভ করলেন, পরে সেটা চূড়ান্ত ব্যবস্থা করার জন্য পুলিশকে অর্ডার দিলেন, যেটা আপনি চূড়ান্ত ব্যবস্থা আপনি করবেন। আচ্ছা, এখন কি ম্যাজিস্ট্রেট কি করবেন? ম্যাজিস্ট্রেট ওটা সম্পত্তির বিবরণ সহ কি করবেন, একটি সরকারি ঘোষণা বা নোটিশ প্রকাশ করবেন। যখন এটা বেয়ারি সম্পদ তালিকা যখন দেখবেন এটা পাঠাইছে, তখন কি করবেন, যে মালিক যদি না আসে তখন কি করবেন, একটা ঘোষণাপত্র প্রকাশ করবেন। ম্যাজিস্ট্রেট সম্পদের বিবরণ সহ একটা ঘোষণাপত্র প্রকাশ করবেন, যেটা পাবলিক নোটিশ হিসেবে গণ্য, এবং সে ঘোষণায় কি লেখা থাকবে?
যদি মনে করে সম্পত্তিটি তার, তাহলে তাকে ওই ঘোষণার প্রকাশের 6 মাসের মধ্যে, এটা এমসিকিউ পরীক্ষা লিখে রাখেন। আমি কিছু কিছু এমসিকিউ বলি কিন্তু অনেক পরে পর, হ্যাঁ ক্লাসের অনেক এক দুইটা বলি, যেটা পরীক্ষা আসবে লিখে রাখো, নাজমুল লিখে রাখো। যদি কেউ মনে করে সম্পত্তি তার, তাহলে নাজমুল লিখতেছে তাড়াতাড়ি, আমি জানি কারণ এটা তার দরকার আছে। একটা কম বলা, যদি কেউ মনে করে সম্পত্তিটি তার, তাহলে তাকে ওই ঘোষণা প্রকাশের 6 মাসের মধ্যে মালিকেরা দাবি ক্লেম প্রকাশ করতে হবে। টাইম যে 6 মাস, এই 6 মাসের মধ্যে যদি দাবি করতে পারে, তাহলে সেটা কি হবে, পরবর্তী কার্যক্রম হবে। অর্থাৎ ঘোষণা দেওয়ার পর 6 মাসের মধ্যে সুযোগ থাকে, কেউ যদি প্রমাণ সহ এসে বলতে পারে এই সম্পত্তির মালিক আমি। এটা একটা টাইম। আর এখানে একটা বিষয় রয়েছে যেটা ফৌজদারি কার্যবিধি 525 প্রযোজ্য, যে এই ধরনের দাবিদারহীন ব্যয়ী সম্পত্তি যে পাওয়া যায়, অবশ্যই খেয়াল রাখবে, আমি আগেই বলেছি 523, 24, 25 সাথে 523, এই পুলিশ আইন 25, 26, 27 সাথে ফৌজদারি কার্যবিধি 523, 24, 25-এর কানেক্টেড। আচ্ছা, কি বললাম, এই ধরনের ফৌজদারি কার্যবিধি 1898 হবে, এখানে 1882 লেখছে কেন? আচ্ছা, আচ্ছা, 505 নিয়ম, নিয়ে যে নিয়ম আছে সেই নিয়মগুলো প্রযোজ্য হবে। এখন এখানে কি বলা হয়েছে, পুলিশ অন্য কোনো সম্পত্তি উদ্ধার হলে সেটি কিভাবে সংরক্ষণ করবে, কার জিম্মায় দিবে, মালিকের নিয়ম কি, আদালতকে সম্পত্তি দিতে পারবে। আচ্ছা, কোনো মালিকানা পাওয়ার আগে সম্পত্তি কিভাবে রাখা হবে, ঘোষণা করা হবে, কাকে দেওয়া হবে, পুরো প্রক্রিয়া 525 অনুসরণ করা হয়েছে। আচ্ছা, এখানে আসেন, যদি মালিকানা বেয়ারিশ দাবিদার সম্পত্তি পাওয়া যায়, ম্যাজিস্ট্রেট ঘোষণা করবেন, 6 মাস সময় থাকবে, মালিকের দাবি করতে চাইলে ফেরত পাবে, এবং মালিকানা নির্ধারণ ও হস্তান্তর নিয়ম সের 500 অনুযায়ী চলবে। এখানে মনোযোগ দেন, এখানে তিনটা বিষয়, 526-এ তিনটা বিষয় মনে রাখবেন, মনোযোগ দেন। যে কোনো যদি বেয়ারিশ বা দাবি সম্পত্তি পাওয়া যায়, ম্যাজিস্ট্রেট কি করবে, ঘোষণা দেবেন, ঘোষণা প্রকাশ করবেন, অর্থাৎ ডিক্লারেশন দিবেন। আর সময় থাকবে কতদিন, 6 মাস, উনি 6 মাস সময় দিবেন মালিকানা দাবি করার জন্য। আর মালিকানা নির্ধারণ হস্তান্তরের নিয়ম করে 525, যেমন আমরা আমরা যখন 525-এ দেখবো যে যে যদি সম্পত্তিটি যদি ক্ষয়শীল পচনশীল হয়, এরকম পড়ছি না, যদি ক্ষয়শীল পচনশীল হয় সেই ক্ষেত্রে কি করবে, কে, পচনশীল বিক্রি হলে কি করে দেবো করবে, স্যার, বিক্রি বিক্রি করে করে দিবে। ওটা আর বিক্রি করে দেবো। হ্যাঁ, বিক্রি করে কি করবে, যদি মনে করে যে বাদিকে পাওয়া যাচ্ছে না, বাদি অনেক দূরে আছে, এখন মালটি পচে যাচ্ছে, তখন কি করবে, দ্রুত মালটি বিক্রি করে সরকারি কোষাগারে টাকা জমবে, পরবর্তী যদি মালিক পাওয়া যায়, পরবর্তী টাকা যত তার সরকারের যত খরচ হচ্ছে তার বাকিটা রেখে তারে বুঝাই দিবে। এটাই তো নিয়ম নাকি, এটা এগুলা পারবো জি স্যার, এটা হ্যাঁ, 523 পড়বো নিয়ে টেনশন দরকার নাই, ওগুলো এখন। সিআরপিসি 88 পাঁচ বলা আছে স্যার। হ্যাঁ, ওইটা তো বলা রয়েছে। আচ্ছা, তাহলে আমরা তিনটা বিষয় দেখলাম, তাহলে আমরা 26 ধারা যদি আমরা একটু যাই, যে একটু পর্যালোচনা করি, এখানে কি বলা রয়েছে, যে এইরূপ সম্পত্তি পাওয়া গেলে বিবরণ ম্যাজিস্ট্রেট ঘোষণা প্রকাশ করতে পারবেন, উহাতে কারো দাবি থাকলে ঘোষণা 6 মাসের মধ্যে তাকে দাবি প্রকাশ করতে হবে, যে আপনি 6 মাসে দাবি করেন। এই ধারা উল্লেখিত সম্পত্তি 1800, এটা হলো উল্লেখিত সম্পত্তির ক্ষেত্রে ফৌজদারি কার্য, এটা ভুল আছে এখানে, 1898, 1898, 18 সালে ফৌজদারি কার্যে 5 বিধান প্রযোজ্য, তার মানে এখানে কিন্তু ইনক্লুড করে দিছে। 26 দ্বারা কিন্তু কানেক্টেড দিয়েই দিছে 525, যে আপনি যে জি স্যার। সম্পত্তিটা ই করবেন, কোন বিধান প্রযোজ্য হবে 26 দ্বারা স্পষ্ট বলে দিচ্ছে 525। তাহলে আমরা এখানে তিনটা বিষয় পাইলাম, তিনটা বিষয় কি কি পাইলাম, তিনটা হচ্ছে, যদি বেআইনি বা সম্পদ দাবি পাওয়া যায়, ম্যাজিস্ট্রেট ঘোষণা দেবেন, কত মাস সময় থাকবে, 6 মাসের দাবি করতে চাইলে পারবে। আর মালিকার নির্ধারণ হস্তান্তর নিয়ম কোন কোন আইন প্রযোজ্য হবে, ফৌজদারি কার্যবিধি 525। ক্লিয়ার 26? আচ্ছা, দেখেন 26টা দেখেন, এমসিকিউ 26 ধারা অনুযায়ী ব্যয় সম্পত্তি সম্পর্কে ঘোষণা করার ক্ষমতা কার? ম্যাজিস্ট্রেটের। গুড। ম্যাজিস্ট্রেটের প্রকাশিত ঘোষণার পর সম্পত্তি দাবি করতে হলে কত সময়ের মধ্যে করতে হবে? 6 মাস। ধারা 26 অনুযায়ী ঘোষণার পর কি থাকতে হবে, সম্পত্তির। সম্পত্তির বিবরণ। গুড। 26-এর ক্ষেত্রে কোন আইনের 525 ধারা প্রযোজ্য, কোন আইন? ফৌজদারি আঠারোশো 599 আটানব্বই। ফৌজদারি। এটা ফৌজদারি 82 লেখছে কেন, এটা বি হবে, এটা ভুল লেখছে এটা। আচ্ছা, ঠিক আছে। ফৌজদারি কার্যবিধি 525 ধারার মূল উদ্দেশ্য কি? বেয়ারির সম্পত্তি ব্যবস্থা। ওইটাও কিন্তু মালিকানা 525 নির্ধারণ দ্বারা ও সম্পত্তি হস্তান্তর। ব্যবস্থাপনা করা, এটাই হচ্ছে মূল কথা। তাহলে আমরা সারাংশটা কি দেখলাম, সম্পত্তি বিবরণ ঘোষণা করতে প্রকাশ করে, কেউ দাবি করতে 6 মাসের মধ্যে করতে হবে। আর দাবি ফেরত নিলাম বিশেষ কত, 525 দ্বারা প্রযোজ্য বেয়ারির হবে। তার মানে এখানে তিনটা বিষয়, একটা ম্যাজিস্ট্রেট ঘোষণা করবেন, 6 মাসের মধ্যে দাবি করতে পারবে, আর ফৌজদারি কার্য 525 দ্বারা বিধান প্রযোজ্য হবে 26 দ্বারায়।
এখন আসেন 27, মনোযোগ দেন। প্রত্যেকটা ধারা পার্থক্য আমি জিজ্ঞেস করবো একটু পর। 27 ধারা দেখেন। এখনো 27 ধারা হচ্ছে বিক্রি করে সরকারের কোষাগারে টাকা জমা দিবেন, এক কথায় মোট কথা হলো এটা। এখন দেখেন 27 ধারা সহজ ব্যাখ্যা। এখানে সেল অফ প্রপার্টি, বেচার প্রক্রিয়াটা কি? 27 ধারা, যদি কেউ নির্ধারণের সময়ের মধ্যে সম্পত্তি বা বিক্রয় বা অর্থ দাবি না করে, এই যে 6 মাস সময় দেওয়া হলো, সময়দের মধ্যে যদি দাবি না করে কেউ, তাহলে কি করবে? অবশ্যই 26 ধারা অনুযায়ী বিক্রি করা না হয় তবে জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে উক্ত সম্পত্তি করা যাবে, বিক্রি করা যাবে, অবশ্যই বিক্রি করে দিবে। অর্থ নির্ধারিত সময় কেউ দাবি না করলে উক্ত সম্পত্তি বিক্রি করে না দেওয়া না বিক্রি করে দেওয়া হয়, যাতে সম্পত্তি দীর্ঘদিন অরক্ষিত না থাকে। এটা হলো অর্থ। মানে অর্থটা কি? যে বিক্রি করে দেবো, এর মানেটা কি? বিক্রি নাও তো করতে পারতো। দেওয়ার অর্থ হচ্ছে যাতে সম্পদ দীর্ঘদিন অরক্ষিত না থাকে। বিক্রয়লব্ধ অর্থের হেফাজত সরকারের তহবিলে জমা, এটা হলো এমসিকিউ। পূর্বের এক অনুযায়ী বিক্রয় অর্থ, প্রাপ্ত অর্থ 26 ধারা অনুযায়ী বিক্রয় অর্থ, ওই যে 26 ধারাও কিন্তু ওখানে বিক্রি করছেন, কোনো দাবি প্রতিষ্ঠিত যদি না হয় সেই অর্থ সরকারি তহবিলে জমা হবে। এটা হলো এমসিকিউ। অর্থ যদি বৈধ কোনো দাবিদার না থাকলে সম্পত্তি পাওয়ার অর্থ সরকারের পক্ষে চলে যায়। যদি এখানে বৈধ কোনো দাবিদার না থাকলে উক্ত সব অর্থ সরকারের পক্ষে চলে যায়। আমরা এখানেও 3টা বিষয় পাবো, 27-এ 3টা বিষয়। কি কি? নির্ধারিত সময়ের মধ্যে দাবি না করলে সম্পদ ম্যাজিস্ট্রেট আদেশ বিক্রি করে দিবে। 26-এ বলছে ম্যাজিস্ট্রেট আদেশে বিক্রি হবে, ঘোষণা প্রকাশ করবে। তারপর কি করবে? 6 মাসের টাইম দিবি। তারপরে কি করবে? 500 বিধান রূপে। আর এখানে বলছে 27-এ নির্ধারিত সময়ের মধ্যে দাবি না করলে ম্যাজিস্ট্রেট আদেশে বিক্রি হয়ে যাবে, যে 6 মাসের মধ্যে আপনি যদি দাবি না যদি না আসতে পারেন। বিক্রয়লব্ধ অর্থ কোথায় জমা হবে? সরকারি তহবিল। আর অবশ্যই এই সম্পত্তি এই সব ধারার একটা হচ্ছে যে সম্পদ দাবিদার ও সম্পত্তির ব্যবস্থার স্বচ্ছতা বজায় থাকে, এই জন্য এটা করা হয়। এখানে 2টা মনে রাখলে হবে, 27-এ 2টা। ম্যাজিস্ট্রেট আদেশে বিক্রি হবে, আর অর্থ কোথায় জমা হবে? সরকারি তহবিলে। তাহলে আমরা এই সহজ ব্যাখ্যা থেকে আমরা যে পর্যালোচনা করে দেখলাম, 27 একে বলছে নির্ধারিত ব্যক্তির সময়ের মধ্যে কোনো সম্পত্তি ব্যবহার, বিক্রয় হলে অর্থ দাবি না করে পূর্ববর্তী 2 ধারা উপধারার অধীনে যদি বিক্রয় করা না হয়ে থাকে, তাহলে জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে বিক্রি করা হবে। এবং এই সম্পত্তির বিক্রয় হলে অর্থ 26 ধারার অধীনে এই বিতর্কিত যে ধারাগুলো হচ্ছে দরকার নেই, ডাইরেক্ট লিখবেন 2টা কথা, যে অবশ্যই ম্যাজিস্ট্রেটের আদেশে বিক্রি হবে। আর যদি সে বিক্রয় হলে অর্থ আহ, বৈধ দাবি না থাকলে সরকারি টাকাটা সরকারি খাতে জমা হয়ে যাবে। যদি নির্ধারিত সময় মতো দাবি না করলে সম্পদ ম্যাজিস্ট্রেট আদেশ বিক্রি হবে। আর যদি বিক্রয় লোভে অর্থ কোনো বৈধ দাবি না থাকলে সেটা সরকারি তহবিলে জমা হবে। এই ছিল মোটামুটি 26, 27, 25, 26, 27, 27-এ এমসিকিউ। 27 অনুযায়ী যদি কেউ নির্ধারিত সময়ের মধ্যে সম্পত্তি বিক্রয় লোভে অর্থ দাবি না করে, তখন কি হবে? জেলা ম্যাজিস্ট্রেটের আদেশ বিক্রি করা হবে। আচ্ছা, গুড। 1 সেকেন্ডে উত্তর করবেন দেন সাথে সাথে। 27 ধারা অনুযায়ী বিক্রয় লোভে অর্থের কোনো দাবি প্রতিষ্ঠা না হলে কোথায় জমা হবে টাকা? সরকারি সরকারি তহবিলে। তহবিল। সরকারি তহবিল। গুড। খেয়াল রাখবেন, 27 ধারা অনুসারে বিক্রয় অর্থের বিষয়টি কোন ধারার সাথে সম্পর্কিত? 26। 26 ধারা। 25, 26 দুইটাই তো বলছে। আচ্ছা, 27 অনুযায়ী বিক্রয় করার জন্য কার আদেশ প্রয়োজন? ম্যাজিস্ট্রেটের। ম্যাজিস্ট্রেটের। ম্যাজিস্ট্রেট। গুড। 27 এর মূল উদ্দেশ্য কি? ব্যারির সম্পদ দাবিদার সম্পত্তি ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখা। তাহলে একজন আমাকে বলেন, 25, 26, 27 এই 3টার পার্থক্য কি? জিল্লু আসেন, সবাই শোনেন জিল্লু ভাই কি বলে। 25, 26, 27 3টার পার্থক্য। স্যার, 25 ধারায় বলতেছে যা স্যার, যে কোনো বেআইনি সম্পত্তি থাকলে পুলিশ অফিসার কি করবে? বেআইনি সম্পত্তি পালে পুলিশ অফিসারের করণীয় কি? এই ক্ষেত্রে পুলিশ অফিসার স্যার ওই যে বেআইনি সম্পত্তি ওইটা হেফাজতে নিবে এবং সিজার লিস্ট তৈরি করবে, এবং সিজার লিস্ট তৈরি করার পরে এটা থানায় নিয়ে জিডি করবে, মালখানায় জমা দিবে, এবং পরের দিন এটা প্রতিবেদন আকারে কোর্টে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাই দিবে, ওই জব্দ তালিকা সহ ফরওয়ার্ডিং সহ পাঠাই দিবে হচ্ছে ম্যাজিস্ট্রেটের কাছে। এই হচ্ছে 25 ধারার কার্যক্রম। এখন 26 ধারায় হচ্ছে ম্যাজিস্ট্রেট ওই প্রতিবেদন পাওয়ার পরে, ছাব্বিশ 26 ধারায় হচ্ছে ম্যাজিস্ট্রেট ওই প্রতিবেদন পাওয়ার পরে এটা একটা 6 মাসের 6 মাসের সময় দিয়ে একটা আদেশ জারি করে, বিজ্ঞপ্তি নোটিশ জারি করে দিবে, যে যদি কোনো দাবিদার থাকে তাহলে তার ন্যায্য ওই যে নিয়ে হাজির হবে, তার মালিকানার কাগজপত্র নিয়ে হাজির হবে। এই ক্ষেত্রে যদি উনি উনি যদি ওই হাজির না হয়, সেই ক্ষেত্রে স্যার 27 ধারায় আইসি ওই সম্পত্তি বিক্রি করে দিবে ম্যাজিস্ট্রেট, বিক্রি করে দিয়ে এটা সরকারি কোষাগারে জমা দিবে। শেষ হয়ে গেল? আচ্ছা, সংক্ষেপে বললাম একটু স্যার। আচ্ছা, এখন আমি আমি বলতে চাচ্ছি যে এই 25, 26, 27 সিনোপসিসটা কি সংক্ষেপে কে বলতে পারবে? সবাই দেরি করতে থাকেন খাতায়, সবাই 1 মিনিট সময় দিল। এখন বলেন, এই আমি বলি স্যার পার্থক্য কি? সংক্ষেপে। মানে 3টা মিলে একটা সংক্ষেপ হবে, কি হতে পারে মনে রাখার জন্য? 25, 26, 27। আর এখানে যে পুলিশের দায়িত্ব কর্তব্য কত ধারায় বলা আছে? 25, 26, 27-এর ভিতরে কোনটা পুলিশের দায়িত্ব 25 স্যার। কর্তব্য?
শুধু পঁচিশ 25। দ্বারা স্যার শুধু 25 কিন্তু ধারা। 25, হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। অনেকে আগের পড়ালেখা বাদ দেন ভাই, এই মুখস্থ বিদ্যা পড়ালেখা ছাড়া দেন। আপনাদের এই যে যে কষ্টটা আমি করতেছি, এটা আমি কষ্ট আমি নিচ্ছি না, আপনাদের জন্যই করতেছি। এটা আমার স্যাক্রিফাইস অল দ্য স্টুডেন্টস। এই জন্য আমি বলি যে একটু নেন বই। আগে কেউ গাইড হাতাবেন না ভুলেও, একে 3-4 মাসে পড়াশোনা করেন। আমি গাইড আপনার নিজেই হয়ে যাবেন। আমি বললাম তো, গাইড ধরাই লাগবে না। আমার দ্বারা পড়াশোনা করে এরা বইয়ের প্রতি বই প্রেমিক হয়ে যায়, মেন বইয়ের প্রতি থাকে। গাইড ওরা কোথায় তোর কি করবো, কথা বলছেন? আপনি এই ভাষা যখন পড়বেন অন্য ভাষা ভালোই লাগে না, এটাই স্বাভাবিক। তাহলে আপনারা একটু দেরি করেন। 25, 26, 27 মনে রাখার জন্য সিনোপসিসটা কি হবে সংক্ষেপে? এটা স্যার হচ্ছে আমি বলি স্যার। হুম। 25-এ হচ্ছে পুলিশ অফিসারের দায়িত্ব বের সম্পত্তি পালে। আর 26-এ হচ্ছে স্যার ম্যাজিস্ট্রেট ঘোষণাপত্র দিবে। আর 27 ধারা হচ্ছে ম্যাজিস্ট্রেটের আদেশে উক্ত মালামাল বিক্রয় করবে। আপনি আরেকবার বলেন। স্যার 25-এ হচ্ছে পুলিশ অফিসারের দায়িত্ব কর্তব্য, মানে ওই বেয়ারের সম্পত্তি পালে। 26-এ হচ্ছে ম্যাজিস্ট্রেট একটা ঘোষণাপত্র দিবে। আর 27-এ হচ্ছে ম্যাজিস্ট্রেটের আদেশে উক্ত মালামাল বিক্রয় করবে। Good. অনেক সুন্দর হয়েছে। আর কেউ আছে বলতে পারেন? রফিক বলেন তো সংক্ষেপে, তিনটা মনে রাখার জন্য, তিনটা ধারা। একজন বলছে পুলিশের দায়িত্ব কর্তব্য, সুন্দর, এটা আমি সাপোর্ট করলাম যে পুলিশের বেয়ারি সম্মত পুলিশের দায়িত্ব 25 ধারা বলছে স্পষ্ট। 26-এ যায় বলছে, যেটা সংক্ষেপে সেটা হচ্ছে যে ম্যাজিস্ট্রেটের আদেশে ঘোষণা হবে, টাইম থাকবে 6 মাস। এখানে একটা টাইম ফ্রেম করা আছে। আর 27-এ বলছে উক্ত সম্পত্তি যদি দাবিদার সমিতি উপস্থিত না হয়, সেটা কি হবে? উক্ত বিক্রি করে দেয়, বিক্রি সরকারি করা হবে। কোষাগারে টাকা জমা হবে। খুব সুন্দর। আর কেউ? স্যার ওই যে স্যার 26-এর একটা clause হয় স্যার, ওই যে হুম। 5/25 ধারাটাও তুলে দেওয়া যাবে বিধান ওইটা তো, মোতাবেক। না ওইটা ওইটা তো তুমি 525 ধারা অনুযায়ী বিধান অনুযায়ী কার্যক্রম করবা, মানে চূড়ান্ত ব্যবস্থা করার যে বিধি ব্যবস্থা অনুসরণ করবা। মানে এটাকে তোমাকে এটাকে নিষ্পত্তির জন্য কি কি করা দরকার সেটা ওটা অনুসরণ করবা। বলছে এই ধারার সাথে তুমি পুলিশ আইন এককভাবে করে শেষ করতে পারবে না, এখানে আরো কিছু গ্যাপ রয়েছে। যেটা হচ্ছে আমরা কার্যবিধি গেলে বিস্তারিত ব্যাখ্যা ভাষ্য পড়লে আমরা ক্লিয়ার হয়ে যাই। এটাই বলছে ওটা অনুসরণ করা। আমরা অন্য আইন যখন পড়ছি না, বলছি না এই বিধানগুলো প্রযোজ্য হবে, এরকম বলছে যে পুলিশ আইন এটা প্রযোজ্য, একদম কানেক্ট করে দিছে। ওইটা মনে রাখার জন্য দরকার নেই তোমার, জাস্ট এখানে মনে রাখার জন্য তুমি পড়ো। আমি বলছি যে 25, 26, 27-এর সাথে করণীয় 523 থেকে ঘোষণাপত্রের 25 আদেশ। অ্যাপ্লাই করতে পারবা। আমি তো বলে দিছি প্রথম ক্লাসে। আচ্ছা, রফিক বলেন। 25 হলো করণীয়, পুলিশের করণীয়। হুম। আর 26 হলো স্যার পুলিশের কি করণীয়? পুলিশের করণীয় তো অনেকগুলো আছে, পুলিশের করণীয় পর্যন্ত দুনিয়ার আছে, একটু কয়ে দিতে হবে। না, 25 ধারা অনুযায়ী করণীয় স্যার। 25 ধারা অনুযায়ী করণীয়র কথা তো তাইলে অনেক কথা স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা বলেন যে পুলিশের প্রতিদান অনুযায়ী। ধারার কথাটা বলতে চাচ্ছেন, 25 ধারায় করণীয় কাজ কি? যদি হ্যাঁ, ব্যবহারের দাবিদারিন আচ্ছা, সম্পত্তি ওকে, বুঝতে পারছি। আপাতত হ্যাঁ, তালিকাভুক্ত আচ্ছা, করবে, এটা হলো করণীয়। তারপরে? যেহেতু সংক্ষেপে বলছেন এই জন্য সংক্ষেপে বললাম। করণীয় হুম। 26-এ আছে স্যার ঘোষণাপত্র, আর 27-এ আদেশ। গুড। এটাও খুব সুন্দর হয়েছে, এবার তারও সংক্ষেপ হয়ে গেছে। তাহলে পুলিশের 25 ধারার মানে 42-এর পুলিশের দায়িত্ব এটা নিলাম। আরটা বললো কি ঘোষণা, আরটা বলছে বিক্রি। আরো সহজ হয়ে গেছে। আচ্ছা, আদেশ। আর কেউ? হ্যাঁ, বিক্রির আদেশ। আচ্ছা, বিক্রয় আদেশ। হ্যাঁ, বিক্রির আদেশ। আর রাজু কই? রাজু কি ঘুমাচ্ছে নাকি ডিউটি করে এসে? স্যার আছি স্যার।